1954 সালে এক বাঙালি তরুণ প্রয়াগকুণ্ডে গিয়েছিলেন অমৃতের সন্ধানে। মানুষের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন তার অমৃত। আজ বলতে দ্বিধা নেই, কোনো পুণ্য সঞ্চয়ের আশায় আমি এই অমরনাথ যাত্রা করছি না। মনের মধ্যে নেই কোনো লাভ বা লোকসানের হিসেব। তবে আপনারা ভাবছেন কিসের টানে এই পথে আসা? তার উত্তরও দিয়েছেন কালকোট মহাশয় তার অমৃত কুম্ভের বইটির মাধ্যমেই। পুণ্য সঞ্চয়ের আশায় অগণিত মানুষের এই কঠোর মনোবল, তাদের এত কষ্ট সহ্য করা, ভগবানের প্রতি মানুষের নিষ্ঠা ভক্তি সমৃদ্ধ করেছে আমায়। বিশ্বাস করুন, এই পথে এসে মন আমার আজ কানায় কানায় পূর্ণ এক নাম না জানা অনাবিল আনন্দে। সময় তখন ভোর 4টে। আমাদের টেন্টে থাকা সহযাত্রীরা আমাকে ডাক দিয়ে তারা পঞ্চতরণী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমার তখনও ঘুম ভাঙেনি। ঘুম থেকে উঠে মাটিতে পা দিয়েই বুঝতে পারলাম মাথাটা আমার যেন কেমন ঘোরাচ্ছে। কোনো ক্রমে অস্থায়ী বাথরুমে গিয়ে বাথরুম করে আবার টেন্টে চলে আসলাম। কি করব কিছু বুঝতে পারছি না। আমি অমরনাথ যাত্রা করছি একা, কার্যত উপদেশ দেওয়ারও কেউ নেই। কি করব ভাবছি। তখন খেয়াল হলো সাথে আমার ব্যাগে প্যারাসিটামল রাখা আছে, একটা খেয়ে নিলে কেমন হয়। তো খালি পেটে তো আর প্যারাসিটামল খাওয়া যাবে না। পাশেই ছিল লঙ্গরখানা, সেখান থেকে 1 কাপ চা ও 3টে বিস্কুট খেয়ে আবার টেন্টে ফিরে আসলাম। টেন্টে ফিরে এসে একটা গ্যাসের ট্যাবলেট ও একটা প্যারাসিটামল খেয়ে কিছুটা সময় আবার ঘুমিয়ে নিলাম। ঘণ্টাখানেক বাদে ঘুম থেকে উঠে একটু সুস্থ বোধ করলে পঞ্চতরণী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অবশেষে শেষনাগ বেস ক্যাম্প থেকে কিছুটা হেঁটে পৌঁছে গেলাম শেষনাগ ঘোড়া স্ট্যান্ডে। সময় তখন সকাল 7টা। ঘোড়া স্ট্যান্ড থেকে নিজের RFI কার্ডটি দেখিয়ে গণেশটপ যাওয়ার জন্য একটা ঘোড়া ঠিক করে নিলাম 1200 টাকার বিনিময়ে। ঘোড়া নিলাম, মানে শরীরটা কালকের থেকে খুবই খারাপ, মাথা ব্যথা পা ব্যথা সব একবারে ধরেছে। সকালবেলায় প্যারাসিটামল খেয়ে শরীর দুলাচ্ছে। তো যাই হোক, আমি এখান থেকে গণেশটপ পর্যন্ত এই ঘোড়া ভাড়া করলাম 1050 টাকা দিয়ে। গণেশটপটাই এইখানে সব থেকে কঠিন রাস্তা আর কি, হাই উঁচু রাস্তা। তো এই গণেশটপটা পার করার পরে তারপরে বাকিটুকু হেঁটে যাওয়ার চেষ্টা করবো। দেখি, শেষনাগ বেস ক্যাম্প থেকে পথ যত এগোতে থাকলাম, পথ হয়ে উঠল আরও কঠিন থেকে কঠিনতম। একই সাথে যেমন পথ চলতি মানুষের ভিড়, সেই সঙ্গে ঘোড়াওয়ালাদের দাপট, আরও আছে সঙ্গে ধুলোর ঝড়। এইভাবেই সংকীর্ণ পাথুরে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমরা সকলে আস্তে আস্তে এগোতে থাকলাম। আমরা এখন আছি গণেশটপে। শেষনাগ থেকে গণেশটপ আসতে ঘোড়ার পিঠেও আমাদের সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। প্রচণ্ড খাড়াই রাস্তা ছিল আর ভাঙাচোরা, দেখতেই পাচ্ছ এই যে রাস্তা। আর এই যে এখান থেকে কোষপাত্রী 2 কিলোমিটার, পঞ্চতরণী 10 কিলোমিটার, সঙ্গম টপ 13 কিলোমিটার, হলিকেপ 16 কিলোমিটার। তো আমাদের কিন্তু এখনও হলিকেপ পর্যন্ত 16 কিলোমিটার রাস্তা যেতে হবে, কিন্তু আজকে আমাদের গন্তব্য হচ্ছে পঞ্চতরণী। তো 10 কিলোমিটার রাস্তা কিন্তু এখনও যেতে হবে। তো এই পঞ্চতরণী যাওয়ার পথে এই গণেশটপ পর্যন্তই কিন্তু খুব চড়াই রাস্তা ছিল। তো শরীরটা যেহেতু ভালো নেই, তো এইটুকু রাস্তা মানে আসল যে চড়াই রাস্তাটা সেটা ঘোড়ায় চড়ে চলে আসলাম।
এখান থেকে যতটা পারি এখন হেঁটে পঞ্চতরণীর দিকে যাব। খুব একটা টাইম হয়ও নি, 9:30 বাজে। আর সিনিক ভিউটা যদি বলেন, খুব সুন্দর কিন্তু এই ভিউ। এখন কিন্তু রাস্তাটা অনেকটাই নিচু, মানে এখান থেকে গণেশ টপের পরের থেকে এই রাস্তাটা কিন্তু অনেকটাই নিচুর দিকে নেমে যাচ্ছে। তো এরকম রাস্তা যদি হয় বেশিক্ষণ সময় লাগার কথা না। আর চারিদিকে দেখতে পাচ্ছ নেড়া পাহাড়, ভাঙাচোরা পাহাড়, সুন্দর একটা ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর ভিউ। আর ওয়েদারটা এত সুন্দর ওয়েদার পেয়েছি আমরা যে কি আর বলবো। এই হচ্ছে অমরনাথ যাওয়ার পথের রাস্তা। আমরা এইমাত্রই গণেশ টপটা পার করলাম। গণেশ টপটা পার করেই যতটা রাস্তা আমরা আসছি, এখন কিন্তু পুরো রাস্তাটাই নিচু, মানে নিচের দিকে নেমে যাচ্ছে। আর এই যে বিউটিটা, একদিক দিয়ে যেমন মানুষ সাধারণ যাত্রীরা হেঁটে যাচ্ছে, আর একদিক দিয়ে কিন্তু ঘোরা যাচ্ছে। জায়গায় জায়গায় কিন্তু বরফও দেখতে পাচ্ছি, মানে গ্লেসিয়ার পুরোপুরি গলে যায়নি, একটু একটু করে বরফ কিন্তু আছে অনেক জায়গায়। আর ওয়েদার এত ভালো ওয়েদার পেয়েছি আমরা যে আর কি বলবো। এত ভালো ওয়েদার বলেই কিন্তু আমাদের যাত্রাপথে কোনো অসুবিধাও কিন্তু আর হচ্ছে না। খুবই সুন্দর এই যাত্রাপথ। এই পথে না আসলে এই পথের বিউটি কিন্তু কখনোই বোঝা সম্ভব না। दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे। শেষনাগ থেকে গণেশ টপ যতটাই না খাড়াই রাস্তা ছিল, আর এই গণেশ টপ থেকে পঞ্চতরণী যাওয়ার পথে ততটাই কিন্তু একদম কি বলে উত্তরাই রাস্তা আর কি, ডাউন রাস্তা। তো দেখতেই পাচ্ছ ওই যে উপর দিক থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম, ওটা ছিল উপর থেকে শুধু এই আমরা নেমেই যাচ্ছি। তো প্রথমে যখন নামতেছিলাম তখন কিন্তু বেশ ভালোই মজা লাগছিল, যে চড়াইয়ের পর যখন উতরাই হয় তখন কিন্তু বেশ মজাই লাগে। তখন পা যেন অটোমেটিক এগিয়ে চলে যায়, আর মনে হয় কি কে যেন পিছন থেকে ধাক্কা মেরে তাড়াতাড়ি করে নিচে নামিয়ে দিচ্ছে। কিন্তু কিছুটা রাস্তা এইভাবে নিচে নামার পরে সেটাও কিন্তু বিরক্তকর লাগে। এখন বুঝতে পারছি, তো সামনের দিকে পা ফেললেও পা যেন হালকা হালকা কেমন কেঁপে কেঁপে যাচ্ছে, তো সামনের দিকেও আর পা নামছে না। তো এখন একটু সমতল দরকার, আর ওই যে ওইখানে গেলে কিন্তু একটু সমতল রাস্তা আমরা পাবো। আর সিনিক বিউটি বলতে খুব সুন্দর, চারিদিক খুব সুন্দর, মানে এক কথায় স্বর্গ। জীবিত অবস্থায় যদি স্বর্গ যেতে হয় তো এই হচ্ছে সেই স্বর্গ। হ্যাঁ, কষ্ট অবশ্যই আছে, যে কোনো যাত্রাপথেই কিন্তু আছে কষ্ট, অর্থক্ষতি এবং অজানাকে জানার চেষ্টা। তো দেখো অনেকেই কিন্তু পিছল খাচ্ছে, এই সামনে পা নামতে নামতে অনেকেই কিন্তু পিছল খেয়ে যাচ্ছে, মানে ব্যালেন্সটা ঠিকঠাক থাকছে না। অনেক হাঁটা পথ তো, হাঁটতে হাঁটতে আর ব্যালেন্স ঠিক থাকে না। আর প্রকৃতির কথার কি বলবো, দেখো কত উঁচুর থেকে ঘোড়াগুলো নামছে, তো ব্যালেন্সটা কি করে থাকবে? ঘোড়া 4টি পা, সে পর্যন্ত স্লিপ মারছে, তো মানুষের তো 2টি পা, মানুষও স্লিপ মারছে। আর এই যে বিউটির কথা আর কি বলবো, বিউটি 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 ইজ বিউটি, পৃথিবীর একমাত্র স্বর্গ। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম পোষপত্রী ক্যাম্পে। এই এক দেখা যাচ্ছে লঙ্গরখানা, পোষপত্রীর লঙ্গরখানা। পোষপত্রীর সব থেকে বড় ভান্ডারা কিন্তু এটাই, শ্রী শিব সেবক দিল্লি। তো এই ভান্ডারাতে গিয়ে প্রায় 10টা মতো বেজেই গেছে। ভান্ডারাতে গিয়ে হালকা টিফিন করে নেবো এখন, তারপরে আবার হাঁটা শুরু করব।
আর এখান থেকে কিন্তু ঘোরা যাওয়ার রাস্তাটা একটু আলাদাই। তো পৌষ 25 এই ভান্ডারাতে এখানে কিন্তু ম্যাসেজেরও ব্যবস্থা আছে। তো যাদের হাঁটতে হাঁটতে পা খুব ব্যথা হয়ে গেছে তো তারা কিন্তু এখানে অনেকেই ম্যাসাজ করে নিচ্ছে। এটা হচ্ছে পা ম্যাসাজ। তো কাল রাত্রে কিন্তু আমারও খুব পা ব্যথা হয়েছিল, তো এখানে ম্যাসাজ করলে করাই যায়, তবে করবো না। চলো এখন টিফিন করে নিই। এখানে অনেকেই কিন্তু রোদ্রে দেখেন আরাম করে নিচ্ছে, একটু বিশ্রাম করে নিচ্ছে। আমরা কিছুটা সময় বিশ্রাম করে নেবো, এখানে চা বা হালকা টিফিন জাতীয় কিছু করে নেবো। দেখুন অনেকেই বসে দিয়ে নিচ্ছে। সময় তখন সকাল 10টা। শেষনাগ থেকে 3 কিলোমিটার ঘোড়ায় চেপে ও 2 কিলোমিটার হেঁটে পৌঁছলাম অমরনাথ যাত্রাপথের পৌষপত্রী নামক এই জায়গাটিতে। এটা হচ্ছে পৌষপত্রীতে অবস্থিত শিখ শক্তি দিল্লি নামক একটি লঙ্গরখানা। এখানে এসে আমি তো রীতিমতো অবাক। কি খাবেন আপনি? মনে হয় যেন শুধুমাত্র খাওয়ার জন্যই আসা যায় এই পথে। গত 2 দিন অনেক কয়েকটি লঙ্গরখানায় খাওয়ার অভিজ্ঞতা হয়েছে, তবে এই লঙ্গরখানাটি যেন আর সবকটির থেকে আলাদা। এই লঙ্গরখানায় থাকা খাবারের তালিকা যেন হার মানায় বড় বড় 5 স্টার হোটেলকেও। একদিকে যেমন রয়েছে শুকনো থেকে ভারী খাবার, তো অন্যদিকে ভাত বা রুটি। পাবেন পাঞ্জাবি থালি, রয়েছে বাংলার মিষ্টি। একদিকে যেমন আছে ঠান্ডা পানীয় বা নানান রকমের শরবত, তো অন্যদিকে গরমাগরম চা বা কফি। আমার তো এত এত খাবার দেখেই অর্ধেক পেট ভরে গেল। আমি এখানে শুধু খেয়ে নিলাম ইডলি ও ধোসা, সঙ্গে 1 কাপ চা। আরও অবাক হতে হয় এখানে যারা খাবার সার্ভ করছেন তাদেরকে দেখে। তারা কিন্তু হাত জোর করে সবাইকে ভোলে বলে সম্বোধন করছেন এবং বলছেন খাও ভোলে, খাও ভোলে। তো এই জিনিসটা কিন্তু এই পথে আসলেই দেখা যায় এবং এদের আন্তরিকতাও কিন্তু চোখে পড়ার মতো। আপনি এই সমস্ত লঙ্গরখানা থেকে কিছু না কিছু না খেয়ে বেরোতেই পারবেন না। নানান রকমের নানান মাদকের শরবত। তো এই হচ্ছে সব নেড়া নেড়া পাহাড়। এখনো 5 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে পঞ্চতরণী। পঞ্চতরণীর পর এখনো আমাদের কিন্তু 5 কিলোমিটার হেঁটে যেতে হবে পঞ্চতরণী। যদিও রাস্তাটা অনেকটাই ডাউন, মানে চড়াই নেই, হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তাও হাঁটতে তো হচ্ছে। মোটামুটি 13,000 ফুট উঁচুতে রয়েছি আমরা। আর ওয়েদার কিন্তু একদম ক্লিন। আকাশ দেখলেই আপনারা বুঝতে পারবেন, একদম নীল পরিষ্কার ঝকঝকে আকাশ। হ্যাঁ, ওই দিকটা দিয়ে চলছে ঘোড়া আর আমরা চলছে এই দিক দিয়ে পায়ে হেঁটে। তো চলো দেখি কত দূর আর হেঁটে হেঁটে যাওয়া যায়। হলিক্যাম্প এখান থেকে আরও মাত্র 11 কিলোমিটার। তো প্রথমে পড়বে পঞ্চতরণী। পঞ্চতরণীতে গিয়ে প্রথমে একটু রেস্ট নিয়ে নেব, জল টল খাবো, তারপরে পঞ্চতরণীর হলিক্যাম্পের দিকে রওনা দেবো।
আরও 3 কিলোমিটার, যেটা আমরা সাইনবোর্ডে এইমাত্রই দেখলাম। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পঞ্চতরণীতে। এই যে দেখুন, ওই যে দূরের যে 5টা পাহাড় দেখা যাচ্ছে, 1 2 3 4 5টা যে চূড়োগুলো দেখা যাচ্ছে, এগুলোই কিন্তু পঞ্চতরণী নামে খ্যাত। আর এই যে সারফেসটা, মানে এই যে পাহাড়ের ভালো ওইটা, এটার মধ্যে অনেকটা জুড়ে কিন্তু রয়েছে বরফ। অনেকটা জায়গায়, যেমন এই জায়গাটায় রয়েছে ঘাট, ওই জায়গাটায় কিন্তু রয়েছে বরফ। আমরা কিন্তু দেখলাম যে সাদা সাদা যে আস্তরণগুলো পড়ে রয়েছে, সেগুলো কিন্তু বরফের আস্তরণ। আর ওই দূরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে পঞ্চতরণীর বেস ক্যাম্প। তো প্রথমে ভেবেছিলাম হয়তো আজকে পঞ্চতরণীতেই থাকবো, কিন্তু হাতে অনেক সময় আছে, তো বেরিয়ে যাব আজকেই। হোলিকে দেরি করে বালতাল হয়ে বেরিয়ে যাব। Sebentar kalah itu. ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্ভবত আর্মিদের ক্যাম্প। আর সাধারণ যাত্রীদের ক্যাম্প সামনে দেখতে পাচ্ছেন। আমরা এই পঞ্চতরণীর গেট পার করতে পারি, তাহলে কিন্তু আমরা এই পঞ্চতরণীর যে এক্সিট গেট, আমরা বেলগামের দিক থেকে ঢুকছি। তো পঞ্চতরণীর এক্সিট গেট যদি আমরা বেলা দুপুর 2টোর মধ্যে যদি আমরা ক্রস করতে পারি, তাহলে কিন্তু আমরা আজকেই অমরনাথজির দর্শন কিন্তু পেয়ে যাব। তো বেলা বাজে এখন 1টা। তো আশা করছি 2টোর মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। তার এখানে একটু চা কফি খেয়ে বেরিয়ে পড়বো। আর একটা কথা, আমি যে এই আসলাম পেহেলগামের মধ্যে, পেহেলগাম হয়ে যতটুকু রাস্তা এই পথে আসলাম, সব থেকে ভালো কিন্তু লাগলো আমার এই এখানকার পঞ্চতরণীর ঢোকার যে মুখটা, ঢোকার মুখটাই পঞ্চতরণীর এত সুন্দর লাগছিল দেখতে, যে কি আর বলবো, বলে বোঝানোর মতো নেই। তো চলো, বেশিক্ষণ ওয়েট করবো না, 2টোর মধ্যে আমার এখান থেকে বেরোতে হবে। আমি এখন আছি পঞ্চতরণীর বেস ক্যাম্পে। এই যে টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি সারি সারি, প্রচুর টেন্ট কিন্তু এখানেও আছে। আমরা কালকে যেমন শেষনাগে ছিলাম, শেষনাগেও যেমন আমরা অনেক টেন্ট দেখেছি, এখানেও কিন্তু প্রচুর টেন্ট আছে। তো এইখানে টেন্টগুলো আমরা একটু দেখে নিই। এই যে এখানে টেন্ট, একটা টেন্টে মোটামুটি 4জন 8জন থাকা যাবে। তো এইখানে যদি আপনি থাকতে চান, এই মানে গ্রাউন্ডে
যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে ভাড়া দিতে হবে 700 টাকা। আর যদি আপনি এরকম নেন, মানে যদি এরকম টেন্ট নেন, মানে একটু ওই খাটিয়া টাইপের মতো যদি বিছানা নেন, তাহলে এটার ভাড়া পড়বে 800 টাকা। তো এইখানে রাত্রি থাকা যায়, যারা পঞ্চতরণীতে রাত্রি থাকবেন মনে করবেন এখান থেকে রাত্রি থাকতে পারেন। তো আমার প্রথমে প্ল্যান ছিল আমি পঞ্চতরণীতে রাত্রি থাকবো, কিন্তু দেখলাম মোটামুটি দুপুর 2টো বাজেনি, 1:15 বাজে। তো পঞ্চতরণী থেকে বেরিয়ে যেতে পারলে হোলি কেভটা আজকেই আমার ঘুরে দেখা হয়ে যাবে। তো সেই কারণে আমি এখন এখান থেকে বেরিয়ে যাব, আজকে পঞ্চতরণীতে থাকবো না। যদি থাকতেই হয় হোলি কেভে গিয়ে, যদি থাকতেই হয় বালটালে গিয়ে থাকবো। তো চলুন সামনে দিয়ে এগিয়ে যাই। আমরা পঞ্চতরণী থেকে যতটা আসলাম, মানে পঞ্চতরণী থেকে বেরিয়েই কিন্তু এরকম চড়াই রাস্তাটা শুরু হয়েছে। এটা হচ্ছে সঙ্গল টপের রাস্তা, সঙ্গল টপ যাওয়ার রাস্তা। সঙ্গল টপ এখনো এখান থেকে 1 কিলোমিটার বাকি। তো এই রাস্তা পুরোটাই কিন্তু এরকম জিগজ্যাগ টাইপের রোড, আর হচ্ছে খুবই চড়াই। আমার মনে হয় পেহেলগাম রুটটা দিয়ে আমরা যতখানি আসলাম সব থেকে বড় চড়াই কিন্তু এই সঙ্গল টপটাই মনে হচ্ছে। টপটাও ভালো চড়াই ছিল, কিন্তু এই সঙ্গল টপটাও কিন্তু অনেকই চড়াই মনে হচ্ছে। প্রত্যেকেই কিন্তু প্রায় মানুষই ঘোড়ার পিঠে চড়েই আসছেন, হেঁটে কিন্তু খুব কম লোকই দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে। পঞ্চতরণ থেকে হোলি কেভ পর্যন্ত ঘোড়ার ভাড়া হচ্ছে গভর্নমেন্টের চার্ট অনুযায়ী 1200 টাকা। দেখছো বন্ধুরা কতটা চড়াই, প্রচুর চড়াই কিন্তু। আর রাস্তাটা একেবারে ন্যাড়া, তবে একদিকে ভালো যে আমি এই টিপে কিন্তু কোনো বৃষ্টি পাইনি, আর ওয়েদারও কিন্তু একদম এরকম ক্লিন ওয়েদার ছিল। একটু বৃষ্টি হলেও বোধহয় খারাপ হতো না, তাহলে হয়তো এত ধুলো মারাতে হতো না, মানে এত ধুলো সহ্য করতে হতো না। আমাকে দেখলেই বুঝতে পারবেন, পুরো চোখ মুখ দেখে সব দেখেন ধুলোতে সাদা হয়ে গেছে। দেখেন এদের অবস্থা দেখেন, পুরো ধুলো তো সাদা হয়ে গেছে। মানে এই রাস্তাটা এতই ধুলো যে ধুলোতে পুরো সাদা হয়ে গেছে। এই দেখুন নিচের থেকে দেখা যাচ্ছে সঙ্গল টপের চড়াই, এটা দারুণ চড়াই। সব থেকে বেশি চড়াই মনে হয় এটাই, সঙ্গম টপ। পৌঁছে গেলাম সঙ্গম টপ, আমরা পৌঁছে গেছি সঙ্গম টপে। এই যে সঙ্গম টপে থেকেই আবার নিচে, এই যে এখন আবার নিচে রাস্তা। কেন ওকে টপ বলছে সেটা দেখলেই বোঝা যায়, এটা হচ্ছে সঙ্গম টপ। আমরা এখন দাঁড়িয়ে আছি সঙ্গম টপ। সঙ্গম টপের দেখো এখানেই হোলি কেভটা কিন্তু অনেকটাই নিচু জায়গায়। তো সামনে সম্ভবত আমাদের এখান দিয়ে নিচে নামতে হবে। ঘড়ির কাঁটায় বিকেল 3টে। আমি এখন এসে পৌঁছালাম হোলি কেভ। ওই যে দূরে দেখা যাচ্ছে হোলি কেভ এখান থেকে আরো 1 কিলোমিটার। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, এখানে শুধু ঘোড়া আর ঘোড়া, যেদিকেই তাকাবেন শুধু ঘোড়া। আর এখানে মানুষ কিন্তু স্নানও করে নিচ্ছে। তো হাতে যেহেতু সময় আছে, চলো আমি একটু চান করে নিই। অন্তপক্ষে পরিষ্কার তো হওয়া যাবে চান করলে। সারা গায়ের অবস্থা ধুলোয় ধুলো, পুরো চোখ মুখ সব যেন ধুলো হয়ে গেছে। তো তার জন্য একটু চান করে নিতে হবে।
সুন্দর সবাই স্নান করে নিচ্ছে। তো যেহেতু আর 1 কিলোমিটার আছে, স্নানটা এখান থেকে করেই যাওয়াই ভালো। স্নানটা করে গিয়ে তারপরে ভগবানের দর্শন করি। আমরা প্রায় চলে এসেছি হোলি কেভ বা অমরনাথজি গুহায়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে অমরনাথজি গুহা। এখান থেকে আরও 700-800 মিটার হবে। আর তার আগে কিন্তু এখানে অনেকেই এই জলে স্নান করে নিচ্ছে। আমিও গেছিলাম স্নান করতে, কিন্তু স্নান করা আমার দ্বারাই হলো না। এত ঠান্ডা জল, শুধু হাত মুখ ধুয়েই ক্ষান্ত থাকতে হলো। এত ঠান্ডা জলে স্নান করতে রিস্ক নিলাম না, অতিরিক্ত ঠান্ডা জল। তো যাই হোক, এই পাহাড়ের দু সাইডে কিন্তু অনেক গ্লেসিয়ার দেখা যাচ্ছে। এই দেখুন, ওই একটা বরফের চাই, পাহাড়ের দু সাইডে কিন্তু অনেক বরফের চাই আছে দেখা যাচ্ছে। আর খাড়া পাহাড়, পুরো খাড়া কিন্তু পাহাড় এগুলো। আর 700-800 মিটার অতিক্রম করতে পারলেই অমরনাথজির দর্শন কিন্তু পেয়ে যাব। তো চলো, মানে সত্যি কঠিনতম যাত্রা অমরনাথ যাত্রা। যারা করেছেন তারা জানেন, আর যারা না জানে তারা এই ব্লগটি দেখলেই বুঝতে পারবেন অমরনাথ যাত্রা ঠিক কতটা কঠিন। অমরনাথজি গুফায়, ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটাই অমরনাথজির গুফা। তো এখান থেকে মাত্র আর হয়তো 200-300 মিটার হাঁটতে হবে, তারপরে কিন্তু পৌঁছে যাব অমরনাথ গুফা। লাস্ট 1 কিলোমিটার যেখান থেকে আমরা যেন রাস্তার ক্রস ছিলই না, তো অনেক কষ্ট করতে এখানে গেলাম। ওই দেখা যাচ্ছে গুহা, অমরনাথের গুহা যেতে হবে। আর অল্প কিছুটা, আর বলে দিই এখানে কিন্তু থাকবার কোনো জায়গা নেই। আপনারা যারা নেক্সটে আসবেন তাদের উদ্দেশ্যে কথা বলে দিচ্ছি, এই অমরনাথ গুহা চত্বরে কিন্তু থাকবার কোনো কিন্তু ব্যবস্থা নেই। আপনাকে থাকতে হলে হয় বালতালে থাকতে হবে, না হয় পঞ্চতরণীতে থাকতে হবে। তো আপনি কিভাবে প্ল্যান করছেন, যেভাবে প্ল্যান করবেন সেই মোতাবেক থাকার রুটটাও বা আসা যাওয়ার রুটটাও ঠিক করবেন, তাহলে কিন্তু সমস্ত কিছুই ভালো হবে। আর এই যে হচ্ছে অমরনাথজির গুফার একদম সামনের দিকটা, ওহ কি অসাধারণ দৃশ্য। এই যে অমরনাথজির গুফা, তার এই পাশেই এই দেখুন খাড়া একটা পাহাড় দাঁড়িয়ে আছে। চতুর্দিকেই পাহাড়। এই পাহাড়টাও দেখুন যেরকম উচ্চতা, মানে পুরো মাথার ওপরে যেন বিশালাকার এক পাহাড় দাঁড়িয়ে আছে। ব্লক রুম নম্বর 1, এইখানে কিন্তু আমাদের এই লাগেজ জমা রেখে এখান থেকে একটা স্লিপ দেবে। সেই স্লিপ নিয়ে এইখানে লাগেজ জমা করে স্লিপ নিয়ে তারপরে কিন্তু এই আপনার অমরনাথ যাত্রার যে মেন হোলি কেভ সেইখানে কিন্তু যেতে হবে। আর জুতো রাখার জন্য কোনো এক্সট্রা কোনো ব্যাগ বা জায়গা কোনো কিছু নেই জুতো রাখার জন্য। তো আপনারা এই যে চেকিং পয়েন্ট হচ্ছে, হ্যাঁ মালুমে, এই যে চেকিং পয়েন্ট হচ্ছে, এই চেকিং পয়েন্টের আশেপাশেই আপনি যত্র যেখানে খুশি আপনি জুতো রেখে যান। আমিও রেখে গেছিলাম, কোনো অসুবিধা কিন্তু হয়নি। এইভাবেই সবাই রেখে যাচ্ছেন, আবার ফেরার পথে নিয়েও যাচ্ছেন। যাই বলে, তো ফাইনালি আমার অমরনাথ দর্শন হয়ে গেল। অনেক কষ্ট, অনেক স্বপ্ন, অনেক কষ্টে যাই হোক অমরনাথজির দর্শন কিন্তু হয়েছে। এখন বাজে বিকেল 5টা 30, আধা ঘন্টা মতো হলো আমার অমরনাথজির দর্শন হয়ে গেছে। তো ভেতরে সবাই জানেন কোনো মন্দিরেই ক্যামেরা বা মোবাইল কোনো কিছুই অ্যালাউ নেই, সেই কারণেই ভিডিওটা কিন্তু আমাকে এই বাইরের থেকে করতে হচ্ছে। ওই হচ্ছে অমরনাথজির গুহা,
এইখানে হচ্ছে 1 নম্বর কাউন্টার, এটা হচ্ছে 1 নম্বর আপনার লাগেজ রাখার কাউন্টার, আর পাশেই রেখে দিচ্ছে জুতো। এইভাবে আপনি আপনার লাগেজ জুতো এইসব রেখে সামনে চেক পয়েন্ট আছে, চেক করে ওই যে উপরে দেখা যাচ্ছে গুহায় গিয়ে অমরনাথজির দর্শন করে আসুন। আজ হচ্ছে 4 জুলাই 2025, অমরনাথ যাত্রার আজকে দ্বিতীয় দিন। আমি পেহেলগাম দিয়ে যাত্রা শুরু করেছিলাম 3 তারিখে, আজকে 4 তারিখে আমার দর্শন কিন্তু অমরনাথজির হয়ে গেছে। তো অমরনাথজির যে গর্ভগৃহের যে অমরনাথজির বরফের মূর্তিটা, সেই মূর্তিটা কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি 4 থেকে 5 ফুট মতো আছে। আর বেশি দিন হয়তো অমরনাথজির সেই বরফের মূর্তিটা হয়তো আর বেশি দিন থাকবে না, হয়তো আর বড় জোর 1 সপ্তাহ থাকতে পারে। তো যারা এই প্রথম সপ্তাহের মধ্যে আসছেন তারা কিন্তু দেখার সুযোগ পাবেন, আর যারা পরের দিকে আসবেন তারা কিন্তু এই অমূল্য দর্শন কিন্তু পাবেন না। আর এই হচ্ছে সামনে যে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, এই সমস্ত সব হচ্ছে মিলিটারি ক্যাম্প। আর অমরনাথজির সামনেই আছে এই যে পাহাড়, চারিদিকটাই পাহাড়, বড় বড় পাহাড়। আর এই মন্দিরের ভিতরে গিয়ে এই যে সারাদিনের পথক্লান্তি, না খেয়ে জল তৃষ্ণা এত কিছুর পরেও অমরনাথজির গুহায় গিয়ে দর্শন করে এই সমস্ত ক্লান্তি কিন্তু একবারেই যেন নিমিষে শেষ হয়ে গেল। তো যাই হোক, এখন আমাকে ফিরতে হবে আবার বালটালের পথে। এখনও এখান থেকে বালটালের পথ হতে 13 থেকে 14 কিলোমিটার। দাদারা এসেছেন কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা কোথায়? উনি ঝাড়গ্রাম থেকে এসেছেন। আর আপনি ঝাড়গ্রাম? হ্যাঁ, ঝাড়গ্রাম। আমার বাড়ি আপনারা কি টিমে এসেছেন নাকি? হ্যাঁ, আমাদের একটা টিম আমাদের আছে, একটা গ্রুপ আছে, এই যে বিরাট গ্রুপ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। কতজনের গ্রুপ আসছেন আপনারা? আমাদের গ্রুপে আছি 20-25 জন। 20-25 জনের গ্রুপ। আচ্ছা, নানান ডেটে আছে। তো এই দাদার সঙ্গে পরিচয় হলো। ইনি এসছেন ঝাড়খণ্ড থেকে, ঝাড়গ্রাম থেকে। আর এই দিদির সঙ্গে পরিচয় হলো, এই দিদি এসছেন দমদম নাগের বাজার। দমদম নাগের বাজার আমার একদম চেনা পরিচিত এলাকা। তো যাই হোক, এনাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। মানে যাত্রাপথের আমার এও ঝাড়গ্রাম, আপনিও ঝাড়গ্রাম থেকে আসছেন? আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। অ্যাকচুয়ালি আমি যতক্ষণ দিয়ে মানে এই 3 দিন ধরে যাত্রা করছি, তো সব জায়গায় বাঙালির ট্রেন্ডিংটাই বেশি। প্রচুর বাঙালি আমরা কিন্তু দেখছি, এখানে এসে প্রচুর বাঙালি দেখছি। তো আমরা এখন পৌঁছে গেছি পবিত্র গুফা, অমরনাথজি হোলি কেভ। এই হচ্ছে অমরনাথজি গুফার যাওয়ার রাস্তাটি। এইটা হচ্ছে একটা রাস্তা, আর এইটা হচ্ছে আর একটা রাস্তা। এই দুটো রাস্তা দিয়ে কিন্তু চলাচল করা যায়। আর এখান থেকেই কিন্তু আপনাদের সমস্ত ব্যাগপত্র, মোবাইল সমস্ত কিছু কিন্তু জমা রেখে যেতে হবে। আর এটা হচ্ছে ক্লক রুম, এটা হচ্ছে 2 নম্বর ক্লক রুম। এটা হচ্ছে 2 নম্বর ক্লক রুম। আমি রেখেছিলাম 1 নম্বর ক্লক রুমে, তো এখানেও রাখা যাবে, 1 নম্বরেও রাখা যাবে। 2 নম্বর ক্লক রুমে আপনার লাগেজ রাখবেন তারা কিন্তু এইটা দিয়ে ঢুকবেন। আর যারা 1 নম্বর ক্লক রুমে রাখবেন তারা কিন্তু একটু ঘুরে পিছনে ওই দিক দিয়ে যাবেন। ওই দিক দিয়ে একটু হাঁটাপথে রাস্তাটা একটু কম। অ্যাকচুয়ালি এই রাস্তাটা এসছে বালতাল রুট দিয়ে। এই 2 নম্বর যে প্ল্যাটফর্মটা পড়বে, মানে 2 নম্বর যে ক্লক রুমটা পড়বে, বা এই যে অমরনাথজির সাইনবোর্ড যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বালটাল রুটের সাইনবোর্ড। আর আমরা ঢুকেছিলাম পেহেলগাম রুট দিয়ে। তো পেহেলগাম রুট দিয়ে ঢুকলে কিন্তু আমি 1 নম্বর রুটে রেখেছিলাম, সেখানে কিন্তু এটা ছিল। চলো এবার আস্তে আস্তে নামা যাক। তো এখানেও প্রচুর ভান্ডারা আছে, আমাকে এখন নামতে হবে অনেকটা পথ। তো যাই হোক, সে কারণে এখানে আর কিছু খাওয়া দাওয়া করবো না, অল্প কিছু খাবো, অল্প খাই, না খেলে আর ভালো লাগছে না। অল্প কিছু খেয়ে দিয়ে তারপরে নিচে নামি। কি আছে, ম্যাগি পাওয়া যাচ্ছে বোধ হয়। শ্রী পশুপতিনাথ সেবা দিল্লি ভান্ডারা হোলি কেভ এর সামনে আমি এখন দাঁড়িয়েছি। চলুন, আমার মনে হয় সব থেকে বড় ভান্ডার এই অমরনাথ এখানে এটাই। তবে এখন কিন্তু ভান্ডারা চলছে না, আমার মনে হয় এটারও একটা টাইম আছে। ভান্ডারাটা শেষ হয়ে গেছে, যেহেতু অমরনাথদের কেভ অমরনাথজির গুফা 6টা পর্যন্ত খোলা থাকে। তো যেহেতু এই ভান্ডারাটা কিন্তু এখন
বন্ধ আছে। এই যে বেস ক্যাম্প হসপিটাল, এই রকম হসপিটাল কিন্তু আপনারা যাত্রাপথে অনেক দেখতে পাবেন। ওই দেখেন একটা বেস ক্যাম্প হসপিটাল। তো যাত্রাপথে এরকম হসপিটালও দেখতে পাবেন। আর যাদের শ্বাসকষ্ট আছে, যাত্রাপথে শ্বাস নিতে যাদের কষ্ট হয়, তারা কিন্তু অক্সিজেনের ব্যবস্থাও আছে। রাস্তায় রাস্তায় অনেক জায়গায় কিন্তু অক্সিজেনের ব্যবস্থাও আছে। তো কোনো রকম অসুবিধা নেই। আর প্রচুর সিকিউরিটির ব্যবস্থাও কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো মন চাইলে একবার এখানে ঘুরে যেতেই পারেন, খুব খুব ভালো লাগবে। যদিও কষ্টকর যাত্রা, কিন্তু এই কষ্টের মধ্যেও পাওয়ার বিশাল প্রাপ্তি যেন রয়ে গেছে। আমরা এসছিলাম ওই রুটটা দিয়ে, ওটা হচ্ছে পেহেলগাম রুট। আর এখন ফিরছি বালটাল রুটটা দিয়ে। এই বালটাল রুটে এসে আমরা প্রথমেই এই দেখতে পেলাম বালটাল রুটে এই ফেরার পথে সুন্দর একটা গ্লেশিয়ার কিন্তু আমরা দেখতে পেলাম। এই দেখুন, ওই উপর থেকে ঝর্ণার জলের মতো পড়ছে, উপরের থেকে ঝর্ণার জলের মতো পড়ছে। আর নিচে সুন্দর এই একটা চাপ ধরা গ্লেশিয়ার। অনেকেই এই গ্লেশিয়ারটা দেখে এখানে দাঁড়াচ্ছেন। এবং আর সব থেকে আশ্চর্য দেখো, পুরো বাপরে বাপ, কি ঠান্ডা জল গো। আরে তো -20 ডিগ্রি, মনে হচ্ছে -20 ডিগ্রি এখানে। এই যে উপরে ওই যে বরফের জলটা ওখানে শেষ হয়েছে, মানে ওইখানে শুরু হয়েছিল বরফের জলটা। লাইভ করে দেখি, ওই দেখেন বরফের ওই জলটা বেরোচ্ছে এখান থেকে, এই যে নিচ দিয়ে এসে এইখানে এসে শেষ হয়েছে। আর এই ঠান্ডা এখানে দাঁড়িয়ে একদম -20 ডিগ্রি হবে এখানে, মাথা খারাপের মতো অবস্থা। এই জলটা বেরিয়ে দেখো, এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। সামনেটায় একটু বেশ, ওইখান দিয়ে বেরিয়ে, এইটা দিয়ে বেরিয়ে, মানে একটা গুহার মতো ওইখান দিয়ে জলটা পাস হচ্ছে। এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে গ্লেসিয়ারটা। খুব সুন্দর একটা গ্লেসিয়ার কিন্তু আমরা দেখলাম। তো এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টা। তো বালটাল ফিরতে হবে, একটু তাড়াতাড়ি হাঁটতে হবে। যদিও নামার পথ এখন একটু তাড়াতাড়ি পা চালিয়ে নামতে হবে। বালটাল গিয়ে টেন্টে আজকে থাকবো। তো চলো একটু তাড়াতাড়ি হেঁটে নিই। অমরনাথ কেভ থেকে নামার পথে শ্রী অমরনাথজি সাইনবোর্ডের একটা বোর্ড দেখতে পেলাম। এখান থেকে আমাদের বাঁ দিকে একটা রুট দেখাচ্ছে, যে বাঁ দিকের রুটটা দিয়ে গেলে কিন্তু এই বাঁ দিকে দেখাচ্ছে ডুমেল 11.80 কিলোমিটার, মানে 12 কিলোমিটার মতো। আর যদি আমরা ডানের রাস্তাটা ধরি তাহলে 10.40 কিলোমিটার, মানে ওই 10.5 কিলোমিটার মতো। তো চলুন আমরা শর্ট রাস্তাটাই ধরবো, 10.5 কিলোমিটার, 10.40 যে রাস্তাটা দেখাচ্ছে সেই রাস্তাটাই ধরবো। তো বন্ধুরা, আমরা আছি এখন এই কালীমাতা টপে। এই যে হোলি কেভ থেকে ওই যে দেখা যাচ্ছে দূরে হোলি কেভের গুহা। হোলি কেভ থেকে ফেরার পথে এই যে চড়াইটা ছিল, যে চড়াইটা আমরা ভাঙলাম এইমাত্র, প্রথমেই দেখালাম একটা কালী মন্দির টপ। এই কালী মন্দির টপ পর্যন্তই কিন্তু এই বালটালের এই পায়ে হাঁটার রাস্তাটাই কিন্তু চড়াই ছিল, মানে আরও কিছুটা চড়াই আছে। আর এখান থেকে একটা অদ্ভুত দর্শন আপনাদের দেখাবো। এই দেখুন, এখানে 3টে রাস্তা ভাগ হয়ে গেছে। একটু বড় করে দেখাই, এখানে 3টে রাস্তা ভাগ হয়ে গেছে। একটা হলো মেন রাস্তা যেটা আসছে হোলি কেভ থেকে, এই রাস্তাটা যেটা নিচে ডাউন হয়ে গেছে, সেই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে বালটালের পথে। মানে আমরাও যে পথ দিয়ে যাচ্ছি বালটাল, এটা কিন্তু বালটালের ঘোরার পথ। বালটালের রাস্তায় এটা কিন্তু ঘোড়ায় শুধু চড়ে, এই রাস্তাটা দিয়ে ঘোড়ায় নামে আর ঘোড়ায় ওঠে। আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এটাও বালটালের পথ, কিন্তু এটা হাঁটার রাস্তা। আর ওই যেটা 3 মাথার মোড় থেকে যেটা উপরে উঠে গেল, ওইটা কিন্তু চলে যাবে পঞ্চতরণীতে। তো যেটা আমরা দেখছি 3 মাথার মোড়, আর 3 মাথার মোড়ে যে ওই যে তাঁবুগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে কিন্তু সঙ্গম টপ। এই সঙ্গম টপ থেকেই কিন্তু আলাদা হয়ে গেছে 3টে ভাগে। সঙ্গম টপ থেকে
আলাদা হয়ে গেছে, তিনটে রাস্তা। একটা চলে গেছে হলিক্যাপ, একটা চলে গেছে বালটালের দিকে। রাত্রি 8টা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, এখন রাত্রি 8টা। কলকাতায় হয়তো এখন অন্ধকার, কিন্তু আমি এখন আছি অমরনাথের পথে। অমরনাথের হলিক্যাপ থেকে নামার পথে এখন আছি, মোটামুটি হলিক্যাপ থেকে 5-6 কিলোমিটার নিচে নেমে এসেছি। তো এখন হচ্ছে এখানকার দৃশ্য, এই যে নিচে রাস্তাটা দেখছেন যেখান দিয়ে লোক হাঁটছে, এটা কিন্তু ঘোড়ার রুট। এই যে এই রুটটা এখানে কিন্তু আলাদা করা হয়েছে। আমি যখন উঠলাম পেহেলগাম রুট দিয়ে আমি হলিক্যাপে উঠেছি, তো সেই রুটে কিন্তু ঘোড়া আর মানুষ কিন্তু একসঙ্গেই চলছিল। এই রুটে নামার পথে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, আমরা চলছি এই রুটটা দিয়ে, এই রুটটা দিয়ে মানুষ আর পালকি চলছে, আর নিচে ওই রুটটা দিয়ে কিন্তু একমাত্র শুধু ঘোড়াই চলছে। তো এই জিনিসটা থেকে ভালো লাগলো। এখন কতটা রাস্তা যে এরকম আছে তা আমার জানা নেই, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই দুটো দৃশ্য আমি দেখতে পেলাম। হলিক্যাপ থেকে বালটাল দিয়ে নামার পথে এই একটা সুন্দর ঝর্ণা কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। আর পেহেলগাম দিয়ে ওঠার পথেও মাত্র একটাই মাত্র ঝর্ণা কিন্তু আমাদের চোখে পড়েছিল। আর বালটাল দিয়ে এতটুকু রাস্তার মধ্যে যতটুকু আসলাম তার মধ্যে কিন্তু এই একটাই এরকম একটা বড় ঝর্ণা চোখে পড়লো। তো চলো আস্তে আস্তে নামতে থাকি, হয়তো সামনে আরও 2-1টা ঝর্ণা থাকলেও থাকতে পারে, কারণ আমার জানা নেই, এই কথা আমি নতুন। রাত্রি 8টা, এখানে বলতে হয় সন্ধ্যা 8টা। তো আমরা যেহেতু কলকাতাবাসী, কলকাতায় সন্ধ্যা 6টায় কিন্তু রাত্রি হয়ে যায়। আর এখানে কিন্তু দেখেন রাত্রি 8টা, এখনও কিন্তু আলোর রেখা আছে। আর দূরে দেখা যাচ্ছে একটা বরফের পাহাড়ের চূড়াও কিন্তু এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা খেয়াল করতে পারছেন কি, দূরে কিন্তু একটা বরফের পাহাড়ও এখনো দেখা যাচ্ছে। আর যতটুকু রাস্তায় আসলাম আমার মনে হচ্ছে পেহেলগামের থেকে বালটালের রুটটা বেশি ভালো, খুব সুন্দর চওড়া রাস্তা। এগুলো বালটালের রুটটাই কিন্তু আমার মনে হচ্ছে বেশি ভালো। তো চলো, আরও কিছু পথ চলার বাকি আছে, তারপরে বলতে পারবো কোন রাস্তাটা ভালো। আমি পেহেলগামের রাস্তা দিয়ে এসেছি। পেহেলগামের রাস্তাটা কিন্তু এই বরাবাড়ি মার্গের কিছুটা আগে থেকে ঘোড়া আর মানুষের রাস্তা কিন্তু এক হয়ে গেছে, যে কারণেই এখানে সাধারণ মানুষদের হাঁটতে কিন্তু একটু সমস্যা হয়। এই যে পথে ঘোড়া চলে সেই পথে সাধারণ মানুষের চলাটা কিন্তু একটু অসুবিধা। তো যাই হোক, আর মাত্র 6 কিলোমিটার বাকি আছে বালটালের রাস্তায় কিন্তু সত্যিই খুব খাড়াই, যেটা আমি আগে পর্যন্ত বুঝতে পারিনি। তো এখন কিন্তু ভালোই বোঝা যাচ্ছে যে ডাউনটা, মানে এই যে ঘোড়াগুলো নামছে তাতেই বোঝা যাচ্ছে যে কতটা ডাউন এই রাস্তাটা। তাহলে যারা উঠে এই রাস্তা দিয়ে তাদের কিন্তু সত্যিই খুব কষ্ট হয়। এই রাস্তাটা যখন মানে এই বালটাল রুট দিয়ে যারা যায় তাদের কিন্তু খুবই কষ্ট হয় এই রুটটা দিয়ে গেলে। আর রাস্তা কিন্তু নতুন করে করা হচ্ছে, চারিদিকে দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু নতুন করে করা হচ্ছে। রাস্তাটা কিন্তু যথেষ্টই চওড়া হচ্ছে আগের থেকে, আর প্রচণ্ড পরিমাণে শুধু ধুলো আর ধুলো দেখতেই পাচ্ছ। রাস্তা কিন্তু নতুন হচ্ছে, এই যে নতুন রাস্তা হচ্ছে, ভালোই চওড়া কিন্তু রাস্তাটা, আর পুরো রাস্তা জুড়ে কিন্তু কাজ হচ্ছে। বালটালের যে আসল চড়াই রুট সেটা কিন্তু এইটা যদি পার করতে পারেন তাহলে কিন্তু বালটালের রুটটা অনেকটাই সহজ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে চড়াইটা, ওর থেকে সামনে যে লাইটগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো লাইট, আমরা কিন্তু যাবো এখান থেকে একটা জিগজ্যাগ লাইন কিন্তু আমরা দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা বড় হতে যায় না, এত ধুলো, ভীষণই বাজে এবং ভাঙাচোরা, এবং কি নতুন করে কিন্তু এই রাস্তাটা তৈরি করা হচ্ছে। চলা কারেন্ট চলে যায়, চলা লাইট দিয়ে চলা যায়। রাস্তাটায় কিন্তু সবসময় লাইন থাকে।
পুরো রাস্তাতেই কিন্তু লাইন থাকে, কিন্তু হঠাৎ করে কারেন্টটাও চলে গেল, এই যাওয়ার চলে এসছে। তো লাইন চলে গেলে কী বিভৎস হয় বুঝতেই পারলেন। আর ওই যে গির্জার রুটটা, এই রুটটা 3 তারিখে পেহেলগাম দিয়ে যাত্রা শুরু করে আজকে 4 তারিখ অমরনাথজির যাত্রা দর্শন শেষ করে এই বালটালের পথ দিয়ে নামলাম। নেমে এখানে RFI কার্ডটি জমা নিয়ে নিল। এখন আছি যে একদম ডোমেল গেটের সামনে। তো এখান থেকে আবার যেতে হবে বালটাল বেস ক্যাম্পে, এখান থেকে আবার আমাকে যেতে হবে বালটাল বেস ক্যাম্পে। চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।